যেটা লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে বেশ কয়েকটা ক্লাস আমাদের হলো, তোমাদের যদি কোনো ডাউট থাকে, কিছু বুঝতে অসুবিধে হয় বা কোনো ধরনের প্রশ্ন নট রিলেটেড টু এই টপিকই, কোনো রকমের কোনো যদি কিছু কনফিউশন থাকে, দেন আস্ক মি। ঠিক আছে, হয়তো এর সঙ্গে রিলেটেড কোনো টপিকেও হয়তো এটা পড়তে গিয়ে কিছু কনফিউশন এলো, আসতেই পারে। ইউ ক্যান আস্ক মি। শোনা যাচ্ছে তো আমার গলা? শোনা যাচ্ছে আমার গলা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, কিন্তু তোমার খুব বাজে, তোমার নেট কানেকশন খুব বাজে, তোমার কথা খুব কেটে কেটে আসে। হ্যাঁ, কথা কেটে কেটে আসছে নেটওয়ার্ক প্রবলেমের জন্য। কার, আমার কথা? না স্যার, ওই একজন বললো না, তার কথাটা খুব ভাইব্রেট হয়ে এলো হুম কাছে। হুম। আমার নেট কানেকশন স্টেবল আছে, কোনো প্রবলেম নেই। ওকে, ফাইন ফাইন। So any kind of doubts you people have, you can ask me. কোন রকমের যদি কোনো ডাউট থেকে থাকে প্রিভিয়াস ক্লাস থেকে। স্যার একটা কথা জিজ্ঞেস করছি, প্রিভিয়াস ক্লাসে কি হয়েছিল মেইনলি? হ্যাঁ, মানে এর আগের ক্লাসটা। এতদিন যেগুলো পড়াচ্ছি সেখান থেকে যদি কোনো ডাউট থেকে থাকে। তুমি এর আগের ক্লাসটা দেখোনি ভিডিও? স্যার ওটা স্যার আমার গুগল ড্রাইভটা কাজ করছে না। তোমার গুগল ড্রাইভে তো কাজ করার দরকার নেই, ও তো আমার স্যার এটা ক্লাসরুমে ডাউনলোড, আছে। ক্লাসরুমে ওটা আছে। গুগল ড্রাইভে চলে আছে তো ওখান থেকে প্লে হচ্ছে না। আচ্ছা, ওকে। আমি বলছি ওভারঅল, মানে এতদিন যা পড়ালাম তার উপর কোনো ডাউট কিনা। লাস্ট ক্লাসে আমরা এই ফার্মেন্টেশনটা ডিসকাস করেছি, তারপরে গ্লুকোনিওজেনেসিস ডিসকাস করেছি। ঠিক আছে, তারপরে ব্লাড গ্লুকোজ লেভেল কেন বেড়ে যায় বেশি টেনশন নিলে, হ্যাঁ, কর্টিসল হরমোনের রোল কি, কিভাবে বাড়ে সেই ব্যাপারটা ডিসকাস করেছি ইত্যাদি। এবং যেটা বলছি গ্লুকোনিওজেনেসিস, বিশেষ করে অ্যামিনো অ্যাসিডস কি করে এই এনার্জি প্রডিউসিং পাথওয়েতে ঢোকে সেই ব্যাপারটা ডিসকাস করেছি। সো ওকে, নট আ প্রবলেম। ওই মেয়েটি জয়েন করলো না, শিল্পা? ও তো এমনিতে জয়েন করে, যাই হোক। উইল স্টার্ট। দেখো, আজকে আমরা একটা খুব ডিফিকাল্ট জিনিসের বেসিক আইডিয়া নেব। সেই ডিফিকাল্ট জিনিসটা হচ্ছে গিয়ে যেটাকে আমরা বলবো সেটা হচ্ছে রেগুলেশন। মানে এই যে গ্লাইকোলাইসিস আর ক্রেবস সাইকেল, এগুলো রেগুলেটেড কিভাবে হয়। ঠিক আছে, আহ, এটা অনেক ভাবে পড়া যেতে পারে। একটা একটা যেটা উপায় আছে। আচ্ছা, কি তোমাদের এতজন এত কি পাঠাচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। সব স্যার মেসেজ ঢুকছে, হুম। কন্টিনিউ মেসেজ ঢুকছে। ওকে, ছাড়ো, বাদ দাও। যেটা হচ্ছে যে আরে চিন্তা করো না, ফেব্রুয়ারিতে কলেজ খুলে যাবে মনে হচ্ছে, খুললে তারপর আমরা সামনাসামনি ক্লাস করব। যেটা ব্যাপারটা হচ্ছে যে রেগুলেশন, এটা না অনেকভাবে পড়া যেতে পারে। এক হচ্ছে যে আমি যদি এক একটা এনজাইম ধরে বোঝাতে থাকি, কিন্তু তোমরাও বোর হয়ে যাবে, অত মনে রাখাও সম্ভব নয়। তাই জন্য একটা জেনারেল প্রিন্সিপাল আমরা ডিসকাস করব, যে প্রিন্সিপালের সাহায্যে আমাদের পুরো বায়োলজিক্যাল সিস্টেমটা রেগুলেটেড হয়। কি সিস্টেম, কি প্রিন্সিপাল তোমাদের মনে হয়, মানে আমাদের শরীরে যে সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে, কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে? স্যার আপনার কোশ্চেনটা আমি ঠিক মানেটা বুঝতে পারলাম না একটু। কোয়েশ্চেন মানে হচ্ছে, ধরো আমাদের শরীরে যে বায়োলজিক্যাল প্রসেস গুলো আছে বা যে বায়োকেমিক্যাল রিয়াকশনস গুলো ঘটছে, ঠিক আছে, মানে যে জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটছে, সেগুলো কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। এনজাইমের দ্বারা?
ওকে, এনজাইমের দ্বারা, কারেক্ট। বাট দেন হাউ দিস এনজাইম ইজ রেগুলেটেড, মানে কখন কতটা হতে হবে, খুব সহজ বাংলায় বোঝাতে গেলে কখন কতটা হতে হবে, কতটা গ্লুকোজ পাইরুভেটে ভাঙতে হবে, কতটা ক্রেবস সাইকেল চলতে হবে, কতটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন চলতে হবে, এইগুলো নির্ধারিত হবে কিভাবে? এনি আইডিয়া? ভাবো একটু, জাস্ট থিঙ্ক, ইটস কাইন্ড অফ ইন্টারঅ্যাকশন। তুমি কিছু ভুলও বলতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু ফ্রুক্টোজ স্যার, 1,6। কতটা এনার্জি লাগবে তার উপরে। ভেরি গুড, তোমার নাম কি? আমার নাম নীলাঞ্জনা দত্ত। কোন কোন অনার্স কিসে? না স্যার, আমার পিসিসি। আচ্ছা, পিসিসি। ভেরি গুড, কতটা এনার্জি লাগবে তার উপরে নির্ভর করছে, ঠিক আছে। তোমার বাড়ি কোথায়, কোন মানে কোন শহরে, মানে কোথায়? জিয়াগঞ্জে। জিয়াগঞ্জে, ভেরি গুড। তাহলে জিয়াগঞ্জে এখন কিরকম ঠান্ডা? নীলাঞ্জনা, হ্যাঁ স্যার, ঠান্ডা খুব। কিরকম ঠান্ডা, মানে অনেক ঠান্ডা, তাই তো? এই যে হ্যাঁ অনেক ঠান্ডা জিয়াগঞ্জে পড়ছে, ঠিক আছে, তাতে কি হচ্ছে যে আমরা সোয়েটার পরি, ঠিক আছে, আমরা সোয়েটার পরি। নাও দ্য কোয়েশ্চেন ইজ হাউ দিস ইজ রেগুলেটেড। তুমি বুঝতেই বা পারছো কি করে যে বাইরে প্রচুর ঠান্ডা, এবং সেই রেসপন্সে আমরা সোয়েটার, চাদর, কম্বল ইত্যাদি বা দিচ্ছি কি করে? হাউ ইজ ইট ডান? আবার আমি যেখানে জিয়াগঞ্জে থাকি সেখানে কিন্তু জিয়াগঞ্জে মারাত্মক ঠান্ডা। কম্পারেটিভলি যদি আমি জিয়াগঞ্জ বাজারে যাই সেখানে কিন্তু একটু কম ঠান্ডা, কারণ আমি মাঠের পাশে থাকি, ছোট কুঠির মাঠের পাশে, ফাঁকা জায়গা, তো খুব বেশি ঠান্ডা। তো এই যে ব্যাপারটা আমার শরীর বুঝতে পারছে যে আম, আমি যখন মাঠের ধারে আছি, মাঠের ধারের বাড়িতে আছি, রাত্রিবেলা হাওয়া চলছে, মারাত্মক ঠান্ডা, কিন্তু আমি আজমির শাহর দোকানে বসে যখন বিরিয়ানি খাচ্ছি তখন ঠান্ডাটা অতটা নয়। আমাকে মাঝে মাঝেই তোমরা দেখতে পাবে, বিশেষ করে যাদের জিয়াগঞ্জে বাড়ি, যে আমি আজমির শাহর দোকানে বসে বিরিয়ানি খাচ্ছি। তো তখন ঠান্ডাটা অতটা নয়। এই ব্যাপারটা আমাদের শরীর ডিস্টিংগুইশ করে কি করে? নীলাঞ্জনা, কোনো আইডিয়া? স্যার, নার্ভাস সিস্টেমের মাধ্যমে। হুম, নার্ভাস সিস্টেমের মাধ্যমে, নার্ভ দিয়ে তো বোঝা যাবে। নার্ভ দিয়ে বোঝা যাবে, ওকে। দুটো প্রিন্সিপাল আমি বলি, এই প্রিন্সিপালটা সবসময় মাথায় রাখবে। একটা হচ্ছে যতক্ষণ তুমি ঠান্ডায় কাঁপছো কোনো ভয় নেই, তুমি সুস্থ আছো, তুমি মরে যাবে না। বা যতক্ষণ তুমি গরমে ঘামছো কোনো ভয় নেই, তুমি সুস্থ আছো, তুমি মরে যাবে না। যে মুহূর্তে প্রবল ঠান্ডায় তোমার কাঁপা বন্ধ হয়ে গেল, নাও দেয়ার ইজ আ চান্স যে তুমি কোলাপস করছো, এবার তুমি মরে যেতে পারো। কিংবা যে মুহূর্তে প্রবল তাপে, হ্যাঁ, তোমার শরীর থেকে আর ঘাম হচ্ছে না, সেই সময় একটা চান্স আছে যে তুমি মরে যেতে পারো। ফলে শীতে কাঁপতে আমাদের কারুরই ভাল লাগে না, বা গরমে ঘামতে আমাদের কারুরই ভাল লাগে না, কিন্তু এই দুটো জিনিস যতক্ষণ আমাদের দেহে হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা নিশ্চিন্ত, আমরা বেঁচে আছি। Why do we shiver? To increase the body temperature, তাই তো? কেউ গরমে কাঁপে, কেউ গরমে কাঁপে না। Now how is it regulated? It is regulated by the hypothalamus. অনেক, নীলাঞ্জনা কিন্তু অনেকটাই ঠিক বলেছে যে নার্ভাস সিস্টেমের দ্বারা রেগুলেশন হয়, অ্যাবসলিউটলি কারেক্ট। দিস ইজ, বাট নার্ভাস সিস্টেমের কোন জায়গাটা? ইট ইজ রেগুলেটেড বাই দ্য হাইপোথ্যালামাস ইন দ্য ব্রেন। আমাদের যে ব্রেনে হাইপোথ্যালামাস আছে, সেই হাইপোথ্যালামাসের দ্বারা এটা রেগুলেটেড, ওকে। নাও ব্যাপারটা হচ্ছে যে একটা স্টেজ আসে যখন হাইপোথ্যালামাস ডিরেঞ্জড হয়ে যায়। সো হোয়াট ইজ দ্য ফাংশন অফ হাইপোথ্যালামাস? হাইপোথ্যালামাস বুঝবে যে বাইরের টেম্পারেচার কিরকম, অ্যাকর্ডিংলি তোমার শরীরের রেসপন্স সে প্রেজেন্ট করবে। বাইরের টেম্পারেচার খুব ঠান্ডা,
ঠিক আছে, তোমার শরীর মারাত্মকভাবে কাঁপছে এবার, ঠিক আছে, কেন? টু ইনক্রিজ দ্য বডি টেম্পারেচার। বাইরে খুব প্রবল গরম, হিউমিডিটি খুব বেশি, ঠিক আছে। কি হচ্ছে এবার, যে না তুমি খুব ঘামছো, ওয়াই? কারণ কিছুটা ইভাপোরেশন হলে তোমার বডি টেম্পারেচারটা কমছে। এই যে পুরো জিনিসটা হচ্ছে, এই জিনিসটাকে বলা হয় কি হচ্ছে, মাথায় ঢুকিয়ে নাও, ফিডব্যাক লুপ। আবার বলবো, ফিডব্যাক লুপ। তোমরা ফিডব্যাক ফর্ম ফিল আপ করো না, ঠিক আছে? তো কিছু একটা ধরো কিছু করলে, তো কেমন হয়েছে সেটা ফিডব্যাক ফিডব্যাক লুপ। লুপ। হ্যাঁ, ভয় নেই, এগুলো সব নোটস পেয়ে যাবে। আমি জিয়াগঞ্জ পৌঁছলে নোটসের কোনো অভাব হবে না, ঠিক আছে? জাস্ট আমাকে পৌঁছতে হবে। সে যদি কলেজ খুলুক বা না খুলুক, সামনের সপ্তাহে আমি এমনিই যাব জিয়াগঞ্জ। একটু ঠান্ডাটা কমুক, খুব ঠান্ডা বেশি এখন। তো এটাকে বলে ফিডব্যাক লুপ, ঠিক আছে? তবে এবার খুলে যাবে, আর তোমরাও এসো। আর এইভাবে তো আর হয় না, এটা খুব একটা ভালো উপায়ও না পড়ানো। যাই হোক, তো এই ফিডব্যাক লুপ, আমাদের বডি কিন্তু পুরোপুরি এই ফিডব্যাক লুপের মাধ্যমে কাজ করে। হয়তো খুব ছোটখাটো ব্যাপার দেখবে যে আমরা হয়তো বুঝেও উঠতে পারি না, ঠিক আছে, কিন্তু এই ফিডব্যাক লুপের মাধ্যমে কাজ করে। ধরো কেউ বলো তোমার প্রিয় খাবার কি, কোনো একজন বলো। বিরিয়ানি। বিরিয়ানি, ভেরি গুড। আর হ্যাঁ, আর পায়েস খেতে ভালো লাগে খুব। তোমাকে যদি একসাথে আমি 4 বাটি পায়েস খাইয়ে দিই, তাহলে কি তুমি আমি জানি না যদিও তুমি কত খেতে পারো, তাহলে কি তুমি তখন সেই মুহূর্তে বিরিয়ানিটা খেতে ইচ্ছে করবে? কিংবা না স্যার। বহুক্ষণ খাওয়া হয়নি, হ্যাঁ, তার উপরে তোমাকে প্রচুর মিষ্টি পায়েস খাওয়ানো হচ্ছে, খেতে কিন্তু ইচ্ছে করবে না। তাহলে আমার ফেভারিট জিনিসটাও আমার খেতে ইচ্ছে করছে না। এই যে ইচ্ছে না করার ব্যাপারটা, এটা কোত্থেকে আসছে? এটা কোত্থেকে আসছে? এই যে ব্যাপারটা, দিস ইজ কন্ট্রোলড বাই আ ফিডব্যাক লুপ। আমাদের শরীরে কিন্তু প্রত্যেকটা জিনিস একটা ফিডব্যাক লুপের দ্বারা নির্ধারিত বা নিয়ন্ত্রিত। কেন এই জিনিসটা বলছি? ধরো তোমার ব্লাডে প্রচুর মাত্রায় গ্লুকোজ আছে, ঠিক আছে, প্রচুর মাত্রায় তোমার ব্লাডে গ্লুকোজ আছে। এই মতো অবস্থায়, মানে তোমার সেডেন্টারি লাইফস্টাইল এখন যেরকম হয়েছে, আমি খুব শিওর যে তোমাদের মধ্যে কেউ কি ক্রিকেট ফুটবল খেলো, কিছু খেলাধুলো করো? ব্যাডমিন্টন স্যার। ব্যাডমিন্টন খেলো, ভেরি গুড। তাহলে এখন যেটা দেখা যাচ্ছে যে স্টুডেন্টদের লাইফস্টাইলটা অনেক সেডেন্টারি হয়ে গেছে। মানে আমাদের যেরকম ছিল যে স্কুল থেকে ফিরে কম্পালসারি ক্রিকেট খেলতে যাওয়া, সেই ব্যাপারটা তো এখন আর দেখি না আমি খুব একটা। ঠিক আছে, যুগ বদলাচ্ছে, সবকিছুই এখন মোবাইলে হয়ে যায় ক্রিকেট খেলা, তো মোবাইলেই রয়েছে গেম, ক্রিকেট গেম। এই যে সেডেন্টারি লাইফস্টাইল, এটা ভালো কি খারাপ এই তর্কে আমি কোনোভাবে যাচ্ছি না। আমি বলতে চাইছি এই সেডেন্টারি লাইফস্টাইলের জন্য কি হয়, ব্লাডে গ্লুকোজের মাত্রা কিন্তু খুব বেশি থাকে। এই মতো অবস্থায় কিন্তু খুব রেয়ারলি দেখা যায় যে গ্লুকোনিওজেনেসিস আমাদের শরীরে হচ্ছে। কেন? কারণটা হচ্ছে, এই যে একজন বললে না কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়, এনজাইম, একদম ঠিক। কিন্তু এনজাইমের সংশ্লেষের জন্য এনার্জি লাগে, এনজাইমের ফাংশনিং এর জন্য এনার্জি লাগে, এটিপি লাগে। তাহলে এই যে উৎসেচকের যখন সংশ্লেষ হচ্ছে বা উৎসেচক যখন কোনো বিক্রিয়াকে ত্বরান্বিত করছে, উভয় ক্ষেত্রেই কিন্তু আমার এনার্জি লাগছে। তাহলে এই এনার্জিটা আমি ফালতু ওয়েস্ট করব কেন, যখন আমার শরীরের দরকার নেই? দ্বিতীয় কথা, যে আমি কিভাবে বুঝবো আমার শরীরের দরকার আছে কি নেই, সেইটা কিন্তু এই ফিডব্যাক লুপের সাহায্যে হবে। পেট এখন প্রচুর ভর্তি আছে, শরীর বলছে না বাবা, বিরিয়ানি যতই তোর খেতে ভাল লাগুক, আর বিরিয়ানি খাস না, ঠিক আছে? সদরঘাটে গিয়ে চকলেট চা খেয়ে
ঘাটে গঙ্গার ধারের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নিমতলা ঘাটে আসা খুব ফেভারিট কাজ আমার, কিন্তু কেউ যদি বলে এই ঠান্ডায় করতে, আমি বলবো না, আমি করব না, কারণ দিস ইজ দ্য ফিডব্যাক। সো দিস ইজ এন্টায়ারলি গোয়িং উইদিন আওয়ার বডি। এইবার এই তথ্যের ওপর নির্ভর করে তোমরা আমাকে বলতে পারবে তাহলে গ্লাইকোলাইসিস, ক্রেব সাইকেল, এই দুটো প্রসেস কিসের দ্বারা নিয়ন্ত্রিত হবে? এনার্জির চাহিদার উপর। এনার্জির চাহিদার ওপর। ভেরি গুড, 100% কারেক্ট। তাহলে এনার্জির চাহিদা বলতে আমরা সেলে কি বোঝাই? আমি এই জন্য বলছি কারণ তোমাদের যে বই, যে নোটস দিই, সেখান থেকে যদি রেগুলেশন অফ গ্লাইকোলাইসিস আর ক্রেব সাইকেল পড়তে যাও, মাথা খারাপ হয়ে যাবে স্যার। এই এনজাইমটা এর দ্বারা রেগুলেটেড, ওই এনজাইমটা ওর দ্বারা রেগুলেটেড, ওইসব আমাদের দরকারই নেই। আমরা খুব বেসিক জিনিস বুঝে সবকটা এনজাইমের রেগুলেশন বুঝে যাব। তাহলে এনার্জির চাহিদা বলতে সেলের মধ্যে আমরা কি বুঝি? কে বলবে আমায়? কতটা এটিপি লাগবে সেটা এটিপি আর এডিপির পরিমাণটা। দুটো আনসারই অসাধারণ, বিশেষ করে সেকেন্ড আনসারটা, এটিপি আর এডিপির পরিমাণটা অসাধারণ। দ্য রেশিও বিটুইন এটিপি অ্যান্ড এডিপি, তার মানে আমাদের যদি সেলে প্রচুর পরিমাণে এটিপি থাকে, তাহলে কি আমাদের আর গ্লাইকোলাইসিস ক্রেব সাইকেলের প্রয়োজন আছে? সেলে এনার্জির চাহিদা বলতে আমরা বুঝি এটিপির চাহিদা, তাই তো? সেলে এনার্জির চাহিদা বলতে আমরা এটিপির চাহিদা বুঝি, এতে কারোর কোনো ডাউট নেই। তাহলে আমাদের সেলে আলটিমেটলি কি হচ্ছে? এখানে দেখো, গ্লাইকোলাইসিসও এটিপি তৈরি করছে, আর ক্রেব সাইকেলও এখানে এটিপি তৈরি করছে। ঠিক আছে, তাহলে আপাতত আমরা এটিপির মর্মেই বুঝি। তাহলে যদি এটিপিটা বেশি থাকে সেলে, তখন কি আমার গ্লাইকোলাইসিস ক্রেব সাইকেল চলার প্রয়োজন হবে? না স্যার, হচ্ছে না তো। আরে না স্যার, এতজন হবে না। লিখছে, অটোমেটিক লিভ হয়ে যাচ্ছে। এটা তোমরা একটা কিছু করো নেটের স্পিডের, এটা আর আমি কি করবো বলো। যাই হোক, তাহলে জুমটা হ্যাঁ, জুমটা স্যার প্রচন্ড নেটের স্পিড ছাড়া চলে না, একটু স্পিড কম হলে লেফট করে দিচ্ছে। কিন্তু গুগল মিট হলে তো তোমাদেরকে রেকর্ডিং গুলো রেকর্ডিংটা হবে না। হ্যাঁ, যাই হোক, এই সমস্যাতে এমনিও মিটে যাচ্ছে। আশা করছি 3 তারিখে একটা পজিটিভ কিছুই সিদ্ধান্ত হবে। তো যেটা আমি বলছিলাম, তাহলে সেলে যদি এটিপির মাত্রা বেশি থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আমার গ্লাইকোলাইসিস বা ক্রেব সাইকেল তাদের প্রয়োজন নেই। তার মানে দে আর নেগেটিভলি রেগুলেটেড। ঠিক আছে, তারা নেগেটিভলি রেগুলেটেড হবে, প্রয়োজন নেই। আবার কোষে যদি এডিপির মাত্রা বেশি থাকে, তখন কি হবে? আলটিমেটলি কি হচ্ছে, আমার এডিপির থেকে এটিপি সিনথেসিস হচ্ছে যখন, এবং যে বিক্রিয়ায় এনার্জি লাগছে, সেই বিক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি এটিপিটা এডিপিটা ভেঙে যাচ্ছে, তাই তো? তার মানে এটিপিটা হচ্ছে এনার্জি রিচ মলিকিউল, এডিপিটা অতটা নয়, কারণ এটিপিটা এডিপিতে ভেঙে যাচ্ছে যখন যে বিক্রিয়ায় এনার্জি লাগছে সেই বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে আমাদের কোষে যদি এডিপির মাত্রা বেশি হয়ে যায়, তখন কি হবে? তখন কি গ্লাইকোলাইসিস ক্রেব সাইকেল চলবে না চলবে না? তো তখন তো চলবেই, নাহলে তো এটিপি উৎপন্ন করতে পারবো না। এক্স্যাক্টলি, ভেরি গুড। তাহলে তখন চলবে। হ্যাঁ, কারণ আমার উদ্দেশ্যই হচ্ছে গ্লাইকোলাইসিস এবং ক্রেব সাইকেলে এডিপি থেকে এটিপি তৈরি করা। তাহলে হ্যাঁ বলো। হ্যাঁ, মানে এটাই মূল উদ্দেশ্য, এটিপি থেকে এটিপি কনভার্ট করা। এক্স্যাক্টলি। তাহলে এবার যদি ভেবে দেখো যে একটা রেশিও যদি আমি ভাবি, এটিপি ইজ টু এডিপি রেশিও, এটা যদি হাই হয়, এটিপি ইজ টু এডিপি রেশিও এটা যদি হাই হয়, তখন আমরা কি দেখব? এটিপি ইজ টু এডিপি রেশিও হাই, তার মানে এই অবস্থায় কিন্তু আমার ক্রেব সাইকেল আর গ্লাইকোলাইসিস নেগেটিভলি রেগুলেটেড হবে, মানে তার দরকার নেই।
এবার যদি এটিপি ইজ টু এডিপি রেশিও লো হয়, মানে এটিপি কম এডিপি অনেক বেশি, তখন কিন্তু গ্লাইকোলাইসিস বা ক্রেবস সাইকেল পজিটিভলি রেগুলেটেড হবে। তার মানে আমার এবার গ্লাইকোলাইসিস এবং ক্রেবস সাইকেল প্রচুর পরিমাণে চলার দরকার আছে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। এইবার আমাকে বলো যে তাহলে এনএডি প্লাস এনএডিএইচ বা এফএডি প্লাস এফএডিএইচ2 এইগুলোর উপর কিভাবে নিয়ন্ত্রিত হবে, এইগুলোর দ্বারা কিভাবে নিয়ন্ত্রিত হবে গ্লাইকোলাইসিস আর ক্রেবস সাইকেল? স্যার এখানটায় দেখতে পাচ্ছি এনএডি প্লাসটা এনএডিএইচ এ পরিণত হচ্ছে, তবে স্যার এই যে গ্লিসারাইড এই যে এখানে যেটা আছে বিভিন্ন এটা- জায়গায় আছে, হ্যাঁ, গ্লিসারালডিহাইড হ্যাঁ। 3-ফসফেট থেকে 1,3-বিসফসফোগ্লিসারাইড, হ্যাঁ ঠিক আছে, এনএডি তো প্লাসটা এনএডিএইচ এ কনভার্ট হচ্ছে, অ্যাবসলিউটলি কারেক্ট। হ্যাঁ, তো এই এনএডিএইচ এর পরিমাণটা যদি বেড়ে যায় তাহলে তো স্যার এটা নেগেটিভ হবে। এক্স্যাক্টলি, এখানে ক্রেবস সাইকেলে দেখো এনএডি প্লাস এনএডি তে কনভার্ট হচ্ছে, এনএডিএইচ এ কনভার্ট হচ্ছে। এখানে দেখো ক্রেবস সাইকেলে এফএডি টা এফএডিএইচ2 তে কনভার্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে এনএডি প্লাস এনএডিএইচ এ কনভার্ট হলো, এফএডি টা এফএডিএইচ2 তে কনভার্ট হলো এখানে। তার মানে এনএডি বলো বা এফএডি বলো সেগুলো রিডিউসড ফর্মে যাচ্ছে থ্রু গ্লাইকোলাইসিস আর ক্রেবস সাইকেল। তার মানে যদি এনএডিএইচ বা এফএডিএইচ2 বেড়ে যায় তাহলে গ্লাইকোলাইসিস বা ক্রেবস সাইকেল পজিটিভলি রেগুলেটেড হবে না নেগেটিভলি রেগুলেটেড হবে? তো এনএডি প্লাস বেড়ে গেলে, হুম, এনএডি প্লাসটা বাড়লে না কমলে? এনএডিএইচ টা যদি বেড়ে যায়, সেলের মধ্যে যদি তাহলে এনএডিএইচ তো বেড়ে যায় তাহলে তাহলে তো এটা নেগেটিভলি হতে হবে। নেগেটিভলি রেগুলেটেড হবে, মানে দরকার নেই। কেন? আমরা যদি এনার্জির নিরিখে ভেবে দেখি, কারণ এনএডি প্লাসটা তো খুবই দরকার। হ্যাঁ, আমরা যদি এনার্জির নিরিখে ভেবে দেখি, এনএডি প্লাস বা এফএডিএইচ2 এগুলো হচ্ছে এনার্জি রিচ মলিকিউল যেগুলো এটিপি তৈরি করতে সাহায্য করে। তাহলে এনএডিএইচ বা এফএডিএইচ2 এগুলো হচ্ছে এনার্জি রিচ মলিকিউল যেটা এটিপি প্রডিউস করতে সাহায্য করে। ফলে কোষের মধ্যে যদি এনএডিএইচ বা এফএডিএইচ2 এর মাত্রা বেড়ে যায় তখন আমরা কি দেখব? যে গ্লাইকোলাইসিস বা ক্রেবস সাইকেল নেগেটিভলি রেগুলেটেড হবে, তাই তো? কারণ গ্লাইকোলাইসিস ক্রেবস সাইকেলের আরেকটা উদ্দেশ্যই হচ্ছে এনএডিএইচ এফএডিএইচ2 তৈরি করা। তাহলে অলরেডি যদি কোষের মধ্যে ওগুলো প্রচুর মাত্রায় থাকে তখন গ্লাইকোলাইসিস বা ক্রেবস সাইকেল চালিয়ে কোনো লাভ নেই, ঠিক বলছি তো? তাহলে নেগেটিভলি রেগুলেটেড হবে। কিন্তু যদি দেখা যায় যে আবার রেশিও করে এনএডিএইচ থেকে এনএডি প্লাসের সংখ্যা বেশি বা এফএডিএইচ2 থেকে এফএডি সংখ্যা বেশি, তখন কি হবে? তখন পজিটিভলি হবে, তখন এটা একটু বেশি হবে সাইকেলস গুলো। তখন গ্লাইকোলাইসিস ক্রেবস সাইকেল পজিটিভলি হবে। কেন না? এনএডি প্লাস বা এফএডি এগুলো কিন্তু এনার্জি রিচ মলিকিউল নয়, এগুলোকে এনএডিএইচ বা এফএডিএইচ2 তে কনভার্ট করতে হবে বাই গ্লাইকোলাইসিস এন্ড ক্রেবস সাইকেল। তো তখন মাত্রাটা বেড়ে যাবে। তাহলে আমাকে বলো যে এনএডিএইচ ইজ টু এনএডি প্লাস এই রেশিওটা যখন হাই হবে বা এফএডিএইচ2 ইজ টু এফএডি প্লাস এই রেশিওটা যখন হাই হবে, মানে প্রচুর এনএডিএইচ বা এফএডিএইচ2 আছে কম্পারেটিভলি এনএডি প্লাস এন্ড এফএডি, তখন কি গ্লাইকোলাইসিস ক্রেবস সাইকেল পজিটিভলি রেগুলেটেড হবে? না স্যার, না, এনার্জিটা অলরেডি প্রচুর আছে, নেগেটিভলি রেগুলেটেড হবে। আবার এনএডিএইচ বাই এনএডি প্লাস অর এফএডিএইচ2 বাই এফএডি এই রেশিওটা যদি তোমার খুব কমে যায় তখন ক্রেবস সাইকেল বা গ্লাইকোলাইসিস কিভাবে রেগুলেটেড হবে? তখন পজিটিভলি হবে, এগুলোকে তৈরি করার আরো প্রচেষ্টা চলবে। এক্স্যাক্টলি, এই জিনিসটা যদি মাথায় ঢোকাও না, ওই পাতার পর পাতা কোনো ব্যাপারই নয় মুখস্থ করা, ঠিক আছে? এই জিনিসটুকু যদি মাথায় ঢুকিয়ে রাখো দেখবে রেগুলেশন অফ গ্লাইকোলাইসিস ক্রেবস সাইকেল যার উপর প্রত্যেকবার এত কোয়েশ্চেন আছে ওটা লেখাটা কোনো ব্যাপারই না, ঠিক আছে? এইটা হচ্ছে গিয়ে 1 নম্বর কনসেপ্ট। কারুর কোনো ডাউট থাকলে বলো, এই কনসেপ্টটায় কারুর কোনো ডাউট থাকলে বলো, কেউ বুঝতে পারছো না বা কিছু,
যেটা এটা বোঝালাম? ইট ইজ ক্লিয়ার? ওকে, নেক্সট আরেকটা ছোট্ট জিনিস বোঝাবো, সেটা হচ্ছে যে আরেকটা ওয়ে অফ রেগুলেশন। দেখো আমরা জানি যে আমাদের বায়োলজিক্যাল সিস্টেমে যে বায়োকেমিক্যাল রিয়াকশনস গুলো আছে, ঠিক আছে, মানে যে জৈব জৈব রাসায়নিক বিক্রিয়া যেগুলো ঘটে, এগুলোকে ত্বরান্বিত করে কিছু উৎসেচক, ঠিক আছে, এগুলোকে অবশ্যই ত্বরান্বিত করে কিছু উৎসেচক। কিন্তু এই প্রসেসগুলো রিভার্সেবল না ইরিভার্সেবল সেটা কি তোমরা বলতে পারবে? স্যার এগুলো মানে রিভার্সিবল প্রসেস হয়তো। মানে বাকিরা কোথায়? এই নীলাঞ্জনা, তুমি আছো? হ্যাঁ স্যার। বলছি গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হলো তো। এবার আমার প্রশ্নটা হচ্ছে, এই যে এনজাইমটা হেক্সোকাইনেজ কিংবা গ্লুকোকাইনেজ, এটা কি গ্লুকোজ 6 ফসফেটকে গ্লুকোজে কনভার্ট করতে পারে? বা এই যে গ্লুকোজ 6 ফসফেটের থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, ঠিক আছে, ফসফোহেক্সোজ আইসোমারেজ, এই এনজাইমটা কি ফ্রুক্টোজ 6 ফসফেটের থেকে আবার গ্লুকোজ 6 ফসফেটকে তৈরি করতে পারে? সেটাই আমি জিজ্ঞেস করছি, মানে এটা কি এক ডিরেকশন, এখানে অ্যারোটা তো এক ডিরেকশনেই দেয়া রয়েছে, কিন্তু এটা কি উভয় 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 ডিরেকশনেই হওয়া সম্ভব নাকি একটা ডিরেকশনেই হয়? whether the reactions are reversible or irreversible? স্যার আমি একটা কথা বলবো। হ্যাঁ অবশ্যই বলো। স্যার এই ম্যাক্সিমাম এনজাইম গুলো তো স্যার, এখানকার ম্যাক্সিমাম গুলো তো স্যার ইররিভার্সিবল, কয়েকটা আছে রিভার্সিবল। একদম উল্টোটা, ম্যাক্সিমাম গুলোই হচ্ছে গিয়ে রিভার্সেবল, কয়েকটা আছে ইররিভার্সেবল, ঠিক আছে। এইবারে আপাতত এইটুকুই বুঝে রাখো। আরেকটা ছোট্ট জিনিস বলি, যে এনজাইম গুলো ইররিভার্সিবল তারা ভীষণ ইম্পর্টেন্ট ইন রেগুলেশন প্রসেসেস। যে এনজাইমস গুলো ইররিভার্সিবল মানে একটা ডিরেকশনে এনজাইম একটা ডিরেকশনে সিনথেসিস করে আর কি প্রোডাক্ট, উল্টোটা করতে পারে না। ধরো ফসফোইনল পাইরুভেট থেকে পাইরুভেট তৈরি হচ্ছে, কিন্তু ওই যে এনজাইমটা ইনলেজ কি করে? ফসফোইনল পাইরুভেট থেকে পাইরুভেট তৈরি করে। কে তৈরি করে? ইনলেজ। ওইটা কিন্তু উল্টোটা করতে পারে না, মানে পাইরুভেট থেকে ফসফোইনল পাইরুভেট কিন্তু তৈরি করতে পারে না ইনলেজ, ওটা কিন্তু সিঙ্গল ডাইরেকশনে চলে। আবার এরকম আরো আছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটেজ, বাদ দাও, ওটা আমি যাচ্ছি না, এনজাইমের নাম মনে রাখা এখন আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্যটা হচ্ছে, ঠিক আছে, যে আমার একটা নির্দিষ্ট ডিরেকশনে যাচ্ছে নাকি উভয় ডিরেকশনেই যেতে পারছে, ঠিক আছে। যে মোস্ট অফ দ্য এনজাইমস আর রিভার্সেবল ইন নেচার, মানে তারা সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করছে আবার প্রোডাক্টকেও সাবস্ট্রেটে কনভার্ট করছে। মোস্ট অফ দ্য এনজাইমস অফ গ্লাইকোলাইসিস এন্ড ক্রেবস সাইকেল আর রিভার্সেবল ইন নেচার, but in glycolysis the enzymes which are irreversible regulates the process of glycolysis. যে উৎসেচকগুলো ইররিভার্সিবল হয় তারাই কিন্তু গ্লাইকোলাইসিস প্রসেসটাকে রেগুলেট করে বা নিয়ন্ত্রণ করে। বোঝা যাচ্ছে? একটু একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে। তো পড়তে তো ঢুকেছো শ্রীপদ সিং কলেজে সবাই, কেউ অনার্স পড়ছো, কেউ জেনারেল কোর্সে পড়ছো, হ্যাঁ। তো এখানে কেউ নেই খুব তাড়াতাড়ি একটু কোটিপতি হওয়ার ইচ্ছে আছে? আছো কেউ? সবাই স্যার খুব এখানে ভালো। একটু হ্যাঁ বলো। স্যার এখানে সমস্যা দেখা দিচ্ছে, বলছি মিটিং ইজ নো লঙ্গার, তাই বলছে যে ওটা 1 ঘন্টা হতে চললো তাই দেখাচ্ছে মনে হয়। না না, তো এই তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ 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 স্যার। স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? ব্যাস, তাহলে অত চাপ কি, স্ক্রিন দেখতে পাচ্ছ, আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছ, ব্যাস। হ্যাঁ, গ্লাইকোলাইসিসের ছবি দেয়া আছে, গ্লাইকোলাইসিস ইন সাইটোপ্লাজম সাইট্রিক অ্যাসিড সাইকেল, স্ক্রিনটা দেখতে পাচ্ছ। আমি যেটা বলতে চাইছি, কে বড় লোক হতে চাও বলো? কারুর ইচ্ছে নেই। সবাই স্যার।
কারোর সবাই ইচ্ছে হতে নেই, চায়। সবাই অত্যন্ত ভালো যে অত কিছুর দরকার নেই। হ্যাঁ, ইয়ে টিয়ে করে নিয়ে মোটামুটি একটা চাকরি পেয়ে যাব, তাহলেই হলো। পড়াশুনো করে নি, গ্রাজুয়েশন, চাকরি পেয়ে যাব, তাহলেই হলো। কারুর যদি মাথায় এরকম কোনো আইডিয়া থাকে যে না এইসব করে কোনো লাভ নেই, সত্যি কোনো লাভ নেই, ঠিক আছে, তাড়াতাড়ি আমি বড়লোক হতে চাই, তাহলে একটা দারুণ প্রসেস বলতে পারি, একটা ইরিভার্সিবল এনজাইমের গল্প। ঠিক আছে, তোমরা ট্রাইগ্লিসারাইড কি জানো? খুব মজাদার গল্প। ট্রাইগ্লিসারাইড কিসের এনজাইম স্যার এটা? কোনো এনজাইম না, এটাকে, এই ট্রাইগ্লিসারাইডটা হচ্ছে বাজে ফ্যাট। নীলাঞ্জনা, আজমের বিরিয়ানি খাও? হুম, নীলাঞ্জনা পালিয়েছে নাকি? না স্যার, আছি, কখনো কখনো খাই বিরিয়ানি, খুব একটা ভালো লাগে না আমার। আচ্ছা, তুমি না, এটা তো হতে পারে না জিয়াগঞ্জে থেকেছো, কখনো আজমের বিরিয়ানি খাওনি, ঠিক আছে। হ্যাঁ, বিরিয়ানি খেয়েছি। এইবার এই যে আজমের বিরিয়ানির ওই টেস্টটা কিভাবে আসে জানো তোমরা? ওতে প্রচুর খাসির মাংসের চর্বি দেয়, মানে খাসির চর্বি দেয়, দিলে ওই টেস্টটা আসে। এইবার আমরা যখন খাচ্ছি, মানে আমি তো গিয়ে রীতিমতো এক্সাইটেড হয়ে খাই আর কি, আমার খুব ফেভারিট বিরিয়ানি। তো যেটা হচ্ছে, ওই যে খাসির মাংসের চর্বিটা, ওটা আমার শরীরে কিন্তু জমা হচ্ছে অ্যাজ ট্রাইগ্লিসারাইড। দেখবে যে কারুর যদি রক্তচাপ খুব বেশি হয়, মানে প্রেশার খুব হাই হয় বা সুগার খুব হাই হয়, তখন তার ট্রাইগ্লিসারাইড চেক করে। ট্রাইগ্লিসারাইড একটা কথায় হচ্ছে বাজে ফ্যাট। হ্যাঁ, মানে রক্তচাপ বেশি কখন হবে? যখন ওই যে খাসির চর্বিটা আমার শিরা, ধমনী ইত্যাদিতে আস্তে আস্তে জমতে শুরু শুরু করবে, এবং শিরা বা ধমনী, এটার যে ডায়ামিটার গুলো, এগুলো আস্তে আস্তে সংকোচন হতে শুরু করবে, মানে দে উইল গেট কন্ট্রাক্টেড। ওকে, ওকে, দ্যাটস হোয়াট। না, এই যে সৌরভ গাঙ্গুলি, ঠিক আছে, সৌরভ গাঙ্গুলির খবর তো রাখো সবাই, দেখছে তো কিরকম এত বিরিয়ানি টিরিয়ানি খেয়ে কিরকম হয়ে গেল, মোটামুটি আর্টারিতে প্রচুর ফ্যাট ফ্যাট জমে গেছে, এখন রীতিমতো সেটাকে ক্লিয়ার করতে হচ্ছে। তো যেটা ব্যাপার হচ্ছে যে কেন, এখন প্রশ্নটা হচ্ছে যে এটাকে কেন ক্লিয়ার করতে হয়। হ্যাঁ, এই যে ট্রাইগ্লিসারাইড, বাজে ফ্যাট যেটা জমে যায়, এই ফ্যাটটাকে কেন ক্লিয়ার করতে হয়? ন্যাচারাল প্রসেসে কি এটা ভাঙতে পারে না? উত্তরটা হচ্ছে না, এটা ন্যাচারাল প্রসেসে ভাঙতে পারে। তার কারণ হচ্ছে, এই যে ফ্যাট জমার যে ব্যাপারটা ঘটে না, as triglyceride productionটা, it is mediated by a irreversible enzyme, মানে ডাইঅ্যাসাইল গ্লিসারল। ডাইঅ্যাসাইল গ্লিসারলকে ও ট্রাইঅ্যাসাইল গ্লিসারল বা ট্রাইগ্লিসারাইডে কনভার্ট করতে পারে। আবার বলছি, ডাইঅ্যাসাইল গ্লিসারলের সঙ্গে একটা ফ্যাট মলিকিউল যুক্ত হয়ে ওই উৎসেচকটি ট্রাইঅ্যাসাইল গ্লিসারল বা ট্রাইগ্লিসারাইড তৈরি করতে পারে, কিন্তু উল্টো দিকে ও ট্রাইগ্লিসারাইড বা ট্রাইঅ্যাসাইল গ্লিসারলকে কিন্তু ডাইঅ্যাসাইল গ্লিসারলে ভাঙতে পারে না। উল্টো দিকে ও ট্রাইগ্লিসারাইড বা ট্রাইঅ্যাসাইল গ্লিসারলকে কিন্তু ডাইঅ্যাসাইল গ্লিসারলে ভাঙতে পারে না। সো ইটস এ ইউনিডিরেকশনাল এনজাইম, মানে তোমার শরীরে যে ট্রাইগ্লিসারাইডটা জমছে, মোরলেস সেটা জমতেই থাকছে, কারণ উৎসেচকটার সেটাকে ভাঙার কোনো ক্ষমতা নেই। এইবার তুমি একটা মাল্টি বিলিয়ন ডলার প্রজেক্ট চলছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, যেখানে সায়েন্টিস্টরা খুঁজছে যে বিভিন্ন ইস্ট জাতীয় অর্গানিজম, এখান থেকে ইস্ট জাতীয় অর্গানিজম থেকে কোনো একটি উৎসেচক পাওয়া যায় কিনা, যে উৎসেচকটি ট্রাইগ্লিসারাইড বা ট্রাইঅ্যাসাইল গ্লিসারলকে ডাইঅ্যাসাইল গ্লিসারলে ভেঙে দিল। তাহলে আমাদের মতো লোকেরা কি হবে, যে না, আমরা এক প্লেট বিরিয়ানি খেলাম, খেয়ে একটা ট্যাবলেট খেয়ে নিলাম যাতে ওই ধরনের উৎসেচক আছে, মানে উৎসেচক তো ট্যাবলেট হিসেবে খেয়ে লাভ নেই, কারণ গিয়ে ভেঙে যাবে বা হোয়াট এভার,
সেটাকে কোনোভাবে আমি ব্লাডে নিয়ে নিলাম বা কোনো প্রোটেক্টিভ ভাবে খেলাম, শরীরে ঢোকালাম মোটামুটি, তাহলে কি হবে, ওই ট্যাবলেটটা যেই আমার শরীরে ঢুকবে, যত বাজে ফ্যাট বা ট্রাইগ্লিসারাইড আমার শরীরে জমছিল, এবার সেটা ভেঙে যাবে ডাইগ্লিসারাইড আর মনোগ্লিসারাইডে, এবং আমার শরীরে মেটাবোলাইজড হয়ে যাবে। তাহলে এমন কোন উৎসেচক যেটা কিন্তু ট্রাইগ্লিসারাইডকে ডাই বা মনোগ্লিসারাইডে কনভার্ট করতে পারে, সেইটা যদি তোমরা আবিষ্কার করতে পারো, এই মুহূর্তে তোমরা 100 কোটি টাকার মানুষ হয়ে যাবে, 100 কোটি টাকার মালিক হয়ে যাবে। কারণ পৃথিবীর সব লোক খুঁজছে যে এমন একটা ম্যাজিক্যাল ওষুধ যেটা তাদের শরীরের যত বাজে ফ্যাট ট্রাইগ্লিসারাইড সেটাকে সঙ্গে সঙ্গে কমিয়ে দিতে পারে। পুরো খেলাটা হচ্ছে গিয়ে একটা রিভার্সেবল আর একটা ইরিভার্সেবল এনজাইমের। এইখানে যেহেতু এনজাইমটা ইরিভার্সেবল, সেই জন্য কিন্তু সমস্যাটা হয়ে গেছে। লাস্ট প্রশ্ন আজকের, কি ইন্টারেস্টিং লাগলো এই আইডিয়াটা? হ্যাঁ স্যার। আজকের লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে কেন এই ধরনের কিছু ইরিভার্সেবল এনজাইম, যেমনি আমি বলছি যে এইখান থেকে এই যে, হ্যাঁ, ফ্রক্টোজ 1,6 বিসফসফেটের থেকে গ্লিসারালডিহাইড 3 ফসফেট, দিস ইজ অ্যান ইরিভার্সেবল স্টেপ। ফসফোইনল পাইরুভেটের থেকে পাইরুভেট, দিস ইজ অ্যান ইরিভার্সেবল স্টেপ। কেন কিছু স্টেপ, বেশিরভাগ স্টেপই রিভার্সেবল, কিন্তু কেন কিছু স্টেপ ইরিভার্সেবল রাখা হলো? কে বলবে আমায়? বেশিরভাগ স্টেপই রিভার্সেবল কেন, কিন্তু কেন কিছু স্টেপকে রিভার্সেবল রাখা হলো, কে বলবে? স্যার আপনি যে দুটো স্টেপ বললেন ও দুটো থেকে স্যার এডিপি থেকে এটিপি তৈরি হচ্ছে, যদি উল্টো হয় তাহলে স্যার সেল শক্তি উৎপন্ন করার জায়গায় সেল শক্তি বার করে ফেলবে, মানে হারিয়ে ফেলবে শক্তি। Well, one of the reasons, absolutely correct. Absolutely correct, one of the reasons. তার থেকেও একটা বড় রিজন আছে, কি বলতো? না, কি স্যার? সেটা নয়, কারণ এইখানে তুমি দেখো, এখানে কিন্তু এটিপি ভাঙছে, তাহলে উল্টো দিক যদি হয় তাহলে এটিপি তৈরি হবে, সেটা ভালো সেলের জন্য। দেখো, the idea of glycolysis is to form pyruvate from glucose. যদি আমার সবকটা স্টেপই রিভার্সেবল হয়, তাহলে প্রবাবিলিটি কথাটা আমরা বুঝি তো, সম্ভাবনা, তাহলে গ্লুকোজ থেকে পাইরুভেট হওয়ার সম্ভাবনাও যতটা, পাইরুভেট থেকেও গ্লুকোজ হওয়ার সম্ভাবনাও ততটাই থেকে যাবে, তাই নয় কি? যদি প্রত্যেকটা স্টেপই রিভার্সেবল হয়, তাহলে আমার গ্লুকোজ থেকে পাইরুভেটও যতটা হওয়ার সম্ভাবনা আছে, পাইরুভেট থেকে গ্লুকোজ হওয়ার সম্ভাবনাও তাই থেকে যাবে। ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোষ কিন্তু সেটা চায় না। কোষের উদ্দেশ্য হচ্ছে গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরি করা এবং তারপরে সেটাকে ক্রেবস সাইকেলে ঢোকানো। বলবে তাহলে স্যার এতদিন গ্লুকোনিওজেনেসিস বলে গেলেন, তাহলে কি পাইরুভেট থেকে গ্লুকোজ তৈরি হয় না? হয়, সেটা ব্যতিক্রমী একটা পাথওয়ে। যখন আমাদের কোষে কোনো রকমের গ্লুকোজ নেই, গ্লাইকোজেন নেই, ফ্যাট নেই, তখন পাইরুভেট থেকে গ্লুকোজ তৈরি হবে। কিন্তু নর্মাল কন্ডিশনে কখনো পাইরুভেট থেকে গ্লুকোজ তৈরি হবে না। ফলে আমার যদি প্রত্যেকটা স্টেপ রিভার্সেবল হয়, তাহলে দেখা যাবে নর্মাল কন্ডিশনে যতটা গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরি হচ্ছে, ততটাই পাইরুভেট থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে, এবং সেটি কিন্তু একেবারেই কাম্য হবে না, বিকজ উই ওয়ান্ট ইট টু বি unidirectional. Once the cell is devoid of any kind of nutrient, be it glucose, glycogen, fat, any kind of nutrient is not present in the cell, then the reverse pathway will take place. তখন কিন্তু পাইরুভেট থেকে গ্লুকোজ তৈরি হবে, and not the other way around. বোঝা যাচ্ছে ব্যাপারটা? এই কনসেপ্টটা বোঝা যাচ্ছে? আমরা কিন্তু নরমালি খাবার খাই, এন্ড আমরা জানি যে সেটা একটা ইউনিডাইরেকশনালি যায়, ঠিক আছে? যে খেলাম, সেখানে খাদ্যনালী, তারপর পাকস্থলী, তারপরে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, হ্যাঁ,
এখান থেকে মলাশয় গিয়ে মলদ্বার দিয়ে বেরিয়ে গেল। তাহলে এই যে পাথওয়েটা, দিস ইজ ইউনিডাইরেকশনাল। কখনো কি হয়, উল্টো হয়, যে কিছু একটা প্রবলেম হলো, তখন হয়তো বমি হয়ে গেল, মানে তখন আবার আমাদের মুখ দিয়েই বেরিয়ে যাচ্ছে ব্যাপারটা। সো দিস ইজ সামথিং আই ওয়ান্ট টু এমফাসাইজ, যে একটা নির্দিষ্ট পাথওয়ে কিন্তু একটা সাবস্ট্রেট থেকে একটা প্রোডাক্ট তৈরি করতে চায়। এখানে গ্লাইকোলাইসিসের উদ্দেশ্য হচ্ছে গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরি করা। সব স্টেপগুলো যদি রিভার্সেবল হতো, তাহলে যতটা গ্লাইকোলাইসিসে গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরি হতো, ততটাই পাইরুভেট থেকেও গ্লুকোজ তৈরি হতো। তাতে কিন্তু লাভ হতো না, কারণ পাইরুভেটটা ক্রেবস সাইকেলে ঢুকছে এবং ফার্দার এনার্জি জেনারেট করছে। তাহলে যদি দরকার হয় যে পাইরুভেট থেকে গ্লুকোজ তৈরি করার, তখন কি কোনো উপায় থাকবে না? তখন উপায় থাকবে, কিন্তু জাস্ট আ মিনিট মা, আমি ক্লাস নিচ্ছি, একটু পরে কল করছি। হ্যালো, যখন আমরা দেখব যে গ্লুকোজ থেকে পাইরুভেট, এই পাইরুভেট থেকে গ্লুকোজ তৈরি হতে হচ্ছে, এতটাই সেল ডিভয়েড অফ নিউট্রিয়েন্ট, তখন ব্যতিক্রমী হিসেবে সেটার একটা অন্যভাবে চলবে। কিন্তু দুটো পাথওয়ের প্রবাবিলিটি, মানে গ্লুকোজ থেকে পাইরুভেট এবং পাইরুভেট থেকে গ্লুকোজ, দুটো তৈরি হওয়ার সম্ভাবনা আমরা কখনোই সমান করে দেব না, যার জন্য কিছু ইরিভার্সিবল এনজাইম থাকবে, and they are very important in regulation of this process. ওকে স্যার তাহলে আপনি যেটা বলছেন কি পাইরুভেট থেকে গ্লুকোজ তৈরি, তাহলে স্যার ওটা কি অন্য কোনো ভাবে প্রসেসে তৈরি হ্যাঁ হবে? হ্যাঁ 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 এই প্রসেসে তো এটা বাধা পেয়ে যাবে। এই প্রসেসে বাধা পেয়ে যাবে, এই প্রসেসে হয় না। ওখানে তৈরি হয়ে গিয়ে হচ্ছে যে তোমার পাইরুভেট থেকে তোমার অক্সালো অ্যাসিটেট তৈরি হয়, ঠিক আছে? এই অক্সালো অ্যাসিটেটটা একটা এনজাইমের দ্বারা অ্যাক্টেড আপন হয়, যেটাকে আমরা বলি পেপ কার্বক্সিলেজ। সেই পেপ কার্বক্সিলেজ এই অক্সালো অ্যাসিটেটকে ফসফোইনল পাইরুভেটে কনভার্ট করে। পাইরুভেট থেকে ডাইরেক্ট ফসফোইনল পাইরুভেট তৈরি হয় না। ওকে, আচ্ছা, কারুর যদি কোনো প্রশ্ন থাকে জাস্ট লেট মি নো। আজকে এত কম স্টুডেন্ট কেন? স্যার অনেকেই জয়েন করতে পারলো না, আমার মনে হচ্ছে স্যার এই 50% নেট ইউজ করার পর একটু স্পিড কমে যায়, তো আর এটাতে স্যার স্পিড না থাকলে বেরিয়ে যায় অটোমেটিক। স্যার না, বাট আমার তো যেটার মানে ভ্যালিডিটি শেষ হয়ে